ইরানে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালালো যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের। চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন ফি ৭৫% বাড়ানোর প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। বাতিল হতে পারে ফি মওকুফের সুবিধাও। যুক্তরাষ্ট্রে ওষুধের দাম নিয়ন্ত্রণে বড় কোম্পানিগুলোর ওপর কঠোর হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য। দ্রুত ওষুধের দাম কমানোর দাবি ক্রেতাদের। এবং আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি। নতুন প্রজন্মের সামনে স্বাধীনতার সংগ্রাম তুলে ধরতে বিশেষ পদযাত্রা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামনি। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার জেরে ইরানে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েল। চুক্তিটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক তেলবাহী জাহাজে ড্রোন হামলার জেরে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে যুদ্ধবিমানের সাহায্যে ইরানের সিরিক, বন্দরে লেঙ্গে ও কেশম দ্বীপ সহ ৫টি উপকূলীয় অঞ্চলের অন্তত ১০টি সামরিক লক্ষ্যবস্তু ও রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। ইরানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে প্রয়োজনে চূড়ান্ত সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি। ইরানের দাবি, সমঝোতা চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে এবং আমেরিকা সেখানে নতুন বিকল্প করিডোর তৈরি করে চুক্তি লঙ্ঘন করছে। মার্কিন হামলা বন্ধ না হলে চলমান শান্তি আলোচনা সম্পূর্ণ স্থগিত করার হুমকি দেয় তেহরান। এদিকে ফ্রেমওয়ার্ক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই দক্ষিণ লেবাননে বোমা হামলা করেছে ইসরায়েল। এই চুক্তিকে সার্বভৌমত্বের আত্মসমর্পণ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এই বহুমুখী সংঘাত আবারও চরম ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে। সামিউল শিহাব, আরটিভি। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন ফি এক ধাক্কায় প্রায় ৭৫% বাড়ানোর প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন প্রস্তাব অনুযায়ী আবেদনের ফি $৭৬০ থেকে বাড়িয়ে $১,৩৩০ করার পরিকল্পনা চলছে। একই সঙ্গে নাগরিকত্বের আবেদন বাতিল হলে আপিলের ফিও প্রায় ৭৮% বাড়িয়ে $১,৪৭৫ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যমান ফি মওকুফের সুবিধাও বাতিল হতে পারে। প্রশাসনের দাবি, প্রশাসনিক ও যাচাই বাছাইয়ের খরচ মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অভিবাসন আইনজীবীরা সতর্ক করেছেন যে ফি বৃদ্ধি এবং মওকুফ সুবিধা বাতিলের এই সিদ্ধান্ত বৈধ অভিবাসনের পথকে সাধারণ মানুষের জন্য আরও বেশি ব্যয়বহুল ও কঠিন করে তুলবে। নিউ ইয়র্ক সিটির ১ লাখেরও বেশি নিম্ন ও মধ্যম আয়ের কর্মজীবী পরিবারের জন্য বড় স্বস্তির খবর এসেছে। শহরটিতে চাইল্ড কেয়ার ভাউচারের নিয়মে কড়াকড়ি আরোপের পরিকল্পনা আরও ২ বছরের জন্য স্থগিত করেছেন গভর্নর ক্যাথি হোকুল। নতুন নিয়ম অনুযায়ী অভিভাবকদের কর্মঘণ্টার উপর ভিত্তি করে এই শিশু পরিচর্যা সহায়তা দেওয়ার কথা ছিল, যা কার্যকর হলে হাজার হাজার পরিবার ভাউচার সুবিধা হারানোর ঝুঁকিতে পড়ত। তবে গভর্নরের এই স্থগিতাদেশের ফলে আপাতত এই আর্থিক ও প্রশাসনিক সংকট এড়ানো সম্ভব হলো। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, অনিয়মিত কর্মঘণ্টার এই শহরে কর্মজীবী পরিবারগুলোর জন্য নমনীয় চাইল্ড কেয়ার ব্যবস্থা অত্যন্ত জরুরি। অন্যদিকে শিশু অধিকার কর্মীরা এখন অঙ্গরাজ্যের অন্যান্য কাউন্টিতেও একই ধরনের নমনীয়তা সচল রাখার দাবি জানাচ্ছেন।
যুক্তরাষ্ট্রে ওষুধের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে এবার বড় বড় কোম্পানিগুলোর উপর কঠোর হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য। মূলত ফার্মেসি বেনিফিট ম্যানেজার বা পিবিএম নামের মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নতুন আইন করা হচ্ছে। এই কোম্পানিগুলো মূলত স্বাস্থ্য বীমার আওতাধীন ওষুধের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। টেনেসি সহ দেশটির বেশ কয়েকটি রাজ্যে পিবিএমগুলোর উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে নতুন এই নিয়মের তীব্র বিরোধিতা করছে সিভিএস এর মতো বড় ওষুধ কোম্পানিগুলো। পিবিএমগুলোর একচেটিয়া ব্যবসার কারণে চরম লোকসানের মুখে পড়ছে স্থানীয় স্বাধীন ফার্মেসিগুলো। ফলে অনেক এলাকায় বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে জরুরি ওষুধের দোকান। পুরো বিষয়টি নিয়ে এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ রোগীরা। তারা দ্রুত ওষুধের দাম কমানোর পাশাপাশি সেবা সচল রাখার দাবি জানাচ্ছেন। এক বছরে প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার দান করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিগত দাতা হয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ও সমাজসেবী ম্যাকেনজি স্কট। এক প্রতিবেদনে বলা হয় 2025 সালে দেশটিতে রেকর্ড 617.2 বিলিয়ন ডলার দাতব্য অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে বড় অনুদানগুলোর 1/3 স্কটের একার। বিবাহ বিচ্ছেদের পর থেকে গত 5 বছরে তিনি 26 বিলিয়ন ডলারেরও বেশি অর্থ দান করেছেন। প্রচারহীন ও শর্তহীনভাবে উচ্চশিক্ষা, জনস্বাস্থ্য ও সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করা স্থানীয় সংগঠনগুলোকে অনুদান দিয়ে দাতব্য খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বাৎসরিক মূল্য ছাড়ের উৎসব প্রাইম ডেতে এবার রেকর্ড কেনাকাটা করেছেন মার্কিন ক্রেতারা। অ্যাডোবি অ্যানালিটিক্সের তথ্য অনুযায়ী 4 দিনের এই বিশেষ ছাড়ের সময়ে দেশটির অনলাইন ক্রেতারা 2,640 কোটি ডলারের বেশি খরচ করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় 9.3% বেশি। উচ্চ মূল্যস্ফীতির কারণে বাজেট সংকুচিত হলেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাজেট ও শিশুদের সামগ্রীতে বড় ছাড়ের সুবিধা লুফে নিয়েছেন সাধারণ মানুষ। তবে আরেকটি গবেষণা সংস্থার মতে মোট খরচ বাড়লেও এবারের মেলায় অর্ডারের গড় আকার গত বছরের চেয়ে কমেছে। বাজার বিশ্লেষকদের মতে এবারের প্রাইম ডেতে মার্কিন ক্রেতারা মূলত কম খরচে প্রয়োজনীয় পণ্য মজুত করার ও মিতব্যয়ী হওয়ার প্রবণতাটি বেশি স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এর নতুন পরিচালক হিসেবে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপার ল্যান্স শয়ারকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প তার এই মনোনয়নের কথা জানান এবং শয়ারের 29 বছরেরও বেশি সময়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞতার কথা উল্লেখ করে সিনেটকে দ্রুত তা অনুমোদনের আহ্বান জানান। ট্রাম্পের বহুল আলোচিত গণবহিষ্কার অভিযানের মূল চালিকা শক্তি এই সংস্থাটি 2017 সালের পর থেকে কোনো স্থায়ী প্রধান ছাড়াই চলছিল। তবে নতুন এই নিয়োগ এমন এক সময়ে এলো যখন আইসিই হেফাজতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারীদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তুমুল বিতর্ক ও সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত 4 জন নিহত হয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর অ্যান্ডি বেসিয়ার। শনিবারের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বাড়িঘর ও যানবাহন থেকে বহু মানুষকে উদ্ধার করা হয়। গভর্নর জানান অন্তত 12টি অঙ্গরাজ্য মহাসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সেগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তর জানায় কিছু এলাকায় ইতিমধ্যে 4 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পানি জমেছে এবং আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে ভূমিধসের ঝুঁকির কারণে একটি বাঁধ সংলগ্ন এলাকায় বাসিন্দাদের সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ডিজিটাল সেবা কর বসালে শতভাগ আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইউরোপীয় দেশগুলোকে নিশানা করে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান যেসব দেশ মার্কিন কোম্পানিগুলোর উপর এমন কর আরোপ করবে তাদের সব পণ্যে তাৎক্ষণিকভাবে শতভাগ শুল্ক আরোপ করা হবে। এই পদক্ষেপ পূর্বের যে কোনো বাণিজ্য চুক্তিকে বাতিল করতে পারে। এদিকে ট্রাম্পের এমন হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে একটি বড় ধরনের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে।
সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়া নিউ ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্ম পরজীবী দমনে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। স্থানীয় সময় শনিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাসে যৌথভাবে একটি স্টেরাইল মাছি উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউ এবং যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স। $5 কোটি বেশি ব্যয়ে নির্মিত এ কেন্দ্র থেকে সপ্তাহে সর্বোচ্চ 10 কোটি বন্ধ্যা মাছি উৎপাদন করা হবে, যা স্ক্রু ওয়ার্মের বংশবিস্তার কমাতে ব্যবহার হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই উৎপাদনও পুরোপুরি পরজীবী নির্মূলে যথেষ্ট নয়। এরই মধ্যে এই পরজীবী মেক্সিকো পেরিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসেও শনাক্ত হয়েছে, যা গবাদি পশু শিল্পে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে দাস প্রথার ইতিহাস ও স্বাধীনতার সংগ্রাম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে 750 মাইলের একটি বিশেষ পদযাত্রা শুরু করেছেন মার্কিন ইতিহাসবিদ অ্যান্থনি কোহেন। ফ্রিডম ওয়াক নামে এই যাত্রাপথটি একসময় ছিল আন্ডারগ্রাউন্ড রেলরোডের অংশ, যে গোপন পথে হাজার হাজার দাসত্ব থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছিলেন। মেরিল্যান্ড থেকে শুরু হওয়া এই যাত্রা ডেলাওয়ার, নিউ জার্সি ও নিউ ইয়র্ক পেরিয়ে কানাডার টরেন্টোতে শেষ হবে আগামী 4 জুলাই। পথে বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে ইতিহাস ভিত্তিক আলোচনা ও জনসচেতনতামূলক কর্মসূচি। কোহেনের সঙ্গে রয়েছেন একসময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম দাস ব্যবসায়ী পরিবারের টম ডি উলফ। তাদের লক্ষ্য অতীতের এই ইতিহাস স্মরণ করে স্বাধীনতা ও মানবাধিকারের গুরুত্ব নতুন করে তুলে ধরা। বিশ্বকাপে এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, তাই অনেকের ধারণা ছিল টুর্নামেন্ট জুড়ে মাঠে নিয়মিত দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার সময়েও এখন পর্যন্ত কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। কেন ট্রাম্প মাঠে যাননি, এর পিছনে কী কারণ থাকতে পারে, আর ফাইনালে তাকে দেখা যাবে কিনা, বিস্তারিত জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। যুক্তরাষ্ট্রে 1994 সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। কিন্তু 32 বছর পর আবারও বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও এবারে এখনো পর্যন্ত ম্যাচে দেখা যায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্বকাপের আগে টুর্নামেন্ট নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছিলেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়েও সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প বরাবরই সবচেয়ে আলোচিত ও বড় মঞ্চের অনুষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচেও মাঠে যাননি ট্রাম্প। পরবর্তীতে তিনি অংশ নেন হোয়াইট হাউসে আয়োজিত এক ইউএফসি অনুষ্ঠানে। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক দর্শকে ভরা স্টেডিয়ামে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কাও ট্রাম্পের অনুপস্থিতির একটি কারণ হতে পারে। বিশেষ করে অভিবাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে তার প্রশাসনের বিতর্কিত অবস্থানের কারণে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও হোয়াইট হাউস বলছে, বিশ্বকাপের প্রতি ট্রাম্পের সমর্থনে কোনো ঘাটতি নেই। উদ্বোধনী ম্যাচের আগে তিনি যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের সঙ্গে ফোনেও কথা বলেন। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ম্যাচে উপস্থিত থাকছেন। ফিফা জানিয়েছে, আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ট্রাম্পের উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে। সেখানেই নতুন চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা তার। বিশ্বকাপ জুড়ে ট্রাম্পের অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিলেও সব নজর এখন ফাইনালের দিকে। শেষ পর্যন্ত তিনি মাঠে উপস্থিত হয়ে ট্রফি তুলে দেবেন নাকি তার আগেই চমক দেখাবেন, সেটিই এখন দেখার অপেক্ষা। অঙ্কুর মণ্ডল, RTV। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।